তো ফার্স্টে আমরা একটা ফোল্ডার করি, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ডের জন্য যেগুলো শিখবো আর ব্যাক এন্ডের জন্য যেগুলো শিখবো, ঠিক আছে? এগুলো তো আমি একটা লিস্ট বলছিলাম মনে হয়, আবার কি দেখানোর দরকার আছে? যেমন ফ্রন্ট এন্ডের জন্য আমরা কী কী শিখবো: HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, ঠিক আছে? তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ শিখবো, আর একটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, এটা শিখবো। শেখার পরে আমরা তারপরে একটা ওয়েব পেজ ডিজাইন করবো আর কি এগুলো দিয়ে। আর ব্যাক এন্ডের জন্য আমরা PHP MySQL শিখবো, আর একটা CMS শিখবো আমরা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এই তো এইটার ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ড আমাদের আগে শেখা দরকার, তারপর হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডের কাজগুলো আমরা পরে আসবে। তো আমরা তাহলে ফার্স্টে শুরু করতেছি HTML দিয়ে। তো এটার জন্য আজকে হচ্ছে আমাদের ওয়ান ক্লাস ওয়ান। হুম। তো ফার্স্ট আমাদের একটা ফাইল লাগবে, ঠিক আছে? সেই ফাইলটা HTML ফাইল আমাদের একটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ভিউ থেকে, সরি, এই যে এখান থেকে নিউ থেকে আমরা টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করব। করে আমরা একটা নাম দিতে পারি, যে কোনো একটা নাম, ঠিক আছে? আমি নাম দিতে পারি আসাদ। আর এখানে যে ডট টিএক্সটি যেটা দেখা যাচ্ছে, এই টিএক্সটিটা কেটে দিতে হবে আমাদেরকে। এটা টিএক্সটি কেটে দিয়ে আমাদেরকে এখানে HTML কথাটা লিখে দিতে হবে। তো নর্মালি আমরা যখন ওয়েবসাইটে যে এই ফাইলগুলো যখন আমরা কোনো সার্ভারে আমরা আপলোড করব, তখন যে মেইন ফাইলটা আমাদের যেটা লোড হবে, ঠিক আছে, হোম পেজে যে ফাইলটা লোড হবে, সেটাকে index.html রাখাটা দরকার, ঠিক আছে? তো ইন্ডেক্স না রেখে আমি অন্য কোনো নাম রাখতে পারি। আমি আমার নিজস্ব যে কোনো একটা নাম দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? মানে এটা ব্রাউজ করা যাবে, বাট যখন আমরা সার্ভারে আপলোড করব, তখন ডিফল্টভাবে সার্ভার যেটাকে কাউন্ট করে সেটা হচ্ছে ইন্ডেক্স পেজটাকে, ঠিক আছে? তা সেজন্য আমরা মেইন পেজটাকে অবশ্যই ইন্ডেক্স নাম দেবো। তো আপাতত আমরা এটা প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন এইখানে একটা আইকন আসার কথা, ঠিক আছে? যে এটা কোন কিসে আমাদের ওপেন হবে। তো আমি মনে করেন যে এখান থেকে আমি প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস থেকে এটা চেঞ্জ করে দিলাম যে গুগল ক্রোম, কিংবা আমি অন্য কোনো ব্রাউজার দেখা দিতে পারি। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, এই যে এখানে আইকন চলে আসছে, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে যে এই যে ডট HTML, মনে করেন যে আমি এই ফাইলটা ডিলিট করে দিলাম। এখন আমি যদি, যারা উইন্ডোজ 10 ইউজ করে, ঠিক আছে, দেখেন স্বাভাবিকভাবে কিন্তু এটা থাকে না। আমি এই একটু আগে কী করছি, যেখানে এটা চেকবক্সটা উঠাই দিয়েছি। তো এটা উঠাই দেওয়ার পর আমি যদি একটা নতুন করে একটা ফাইল তৈরি করতে চাই, আমি বানাইলাম আবার ওইটাই, হ্যাঁ, asad.html। তো এইটা কিন্তু টেক্সট ডকুমেন্ট হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে? এটা কিন্তু .html ফাইল হিসাবে কোনো হলো না এটা, বুঝতে পারছেন? মানে এটা আমি যদি ডাবল ক্লিক করি, সেটা নোটপ্যাডে ওপেন হবে। সেজন্য আমাকে এই যে ডট HTML অর্থাৎ এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা যেন ঠিক থাকে, এটার জন্য আমাকে এই যে ভিউতে গিয়ে এটাকে চেকবক্সটা দিয়ে নিতে হবে। চেকবক্সটা দিলেই বোঝা যাবে যে এই ফাইলটার এক্সটেনশনটা কী, ঠিক আছে? তাহলে এই ফাইলটার এক্সটেনশন অরিজিনালি কিন্তু .txt ছিল, আমরা জাস্ট এখান থেকে এটা উঠাই দেওয়ার কারণেই কিন্তু এটা পাইনি। যতই আমি এখানে .html দিই, কোনো কাজ হবে না, কারণ হচ্ছে যে এটার অরিজিনাল এক্সটেনশন হচ্ছে .txt। বুঝা গেছে? তো এখন আমাকে মূলত এইটাকে কাটতে হবে, হ্যাঁ, HTML। সেজন্য আগে শিওর হইতে হবে যে আমার এখান থেকে এটা চেক দেওয়া আছে কি নাই। চেক দেওয়া থাকতে হবে, তারপর আমাকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফাইলটা আমরা ওপেন করব। এটার আউটপুট দেখার জন্য আমাদেরকে ওপেন করতে হবে এটা ব্রাউজারে, আর এটার ভিতরে আমাদেরকে কোড লিখতে হবে। এই কোড লেখার জন্য এটা আমাদেরকে আরেকটা সফটওয়্যার ওপেন করতে হবে, সেটা হচ্ছে এডিটরে, ঠিক আছে? তো এডিটর হিসেবে আমরা সাবলাইম টেক্সট ইউজ করতে পারি। এখানে সাবলাইম টেক্সট যদিও ডাউনলোড করা আছে, তো আমি তারপর একটু দেখাই দিই। সাবলাইম আরও ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ব্র্যাকেটস আছে, সাবলাইম টেক্সট, তারপর হচ্ছে VS কোড আছে।
অনেকগুলো এডিটর আছে, তারপর হচ্ছে পিএসপি স্টর্ম আছে, অনেকগুলো এডিটর আছে কোডিং করার জন্য। তো প্রাথমিক অবস্থায় আমরা সাবলাইম টেক্সট ইউজ করি, সাবলাইম টেক্সট 3টা ইউজ করি। এখানে গেলে এই যে উইন্ডোজ 64-এর জন্য এখানে ডাউনলোডের আবার পোর্টেবল ভার্সনও পাওয়া যাবে। পোর্টেবল মানে হচ্ছে ইনস্টল করার কোনো ঝামেলা নেই, ডাবল ক্লিক করলে এটা হ্যাঁ না ওইটা ফাইল সহ দিয়ে দিবে, ওখানে .exe ফাইলটা রান করলে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, মানে ইনস্টল করতে হবে না, জাস্ট ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যে 64 বিটের যে সফটওয়্যারটা এটা যদি আমরা ডাউনলোড করি, এটা 10 মেগাবাইটের। তো আমাদের এখানে ডাউনলোড করা আছে আর ইনস্টলও করা আছে, এখানে এই যে ক্লিক করলে আমরা চলে আসবে ঠিক আছে, ডাউনলোড আর ইনস্টল করার পর এরকম আসবে। তো এখন আমরা কি করব, একটু আগে যে আমরা পেজটা একটা ফাইলটা বানাইছি, এই ফাইলটা আমরা এই সাবলাইম টেক্সটে ওপেন করব। তো এটা ওপেন করার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে পারি, একটা এইখানে ছোট করে এটাকে ধরে টানে ছাড়ে দিতে পারি, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ফাইল থেকে ওপেন ফাইলে গিয়ে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, একই কথা। ঠিক আছে, আবার এখানে আরেকটা কাজ করতে পারি, যেমন আমি এই ফাইলটা বানাইলাম না, এটা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, তাহলে তো কিছু নাই। আমি কি করলাম, এইখানে গিয়ে নিউ ফাইলে করলাম, নিউ ফাইলে আমি এখানে লিখলাম যে asar.html, Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করে এই যে ক্লাস 1 এটা মানে এখানে ডিরেক্টরিটা আনাই আছে, জাস্ট আমি এখানে সেভ করে দিই, বাস সেভ হয়ে গেল। তখন আমি এগুলো আবার কাটে দিয়ে এখানে আমার কোড আমি লেখা শুরু করব। ঠিক আছে, তো আমি যদি এখন দেখি যে ওখানে আসলে এটা এই নামে কোনো ফাইল সেভ হয়েছে কি না, তাহলে দেখা যাচ্ছে যে হয়েছে। ঠিক আছে, আমি তো তখন ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, সবগুলোতে একইভাবে এটা সেভ করার সিস্টেম। ঠিক আছে, তাহলে আমি একটা ফাইল বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারি, এখান থেকেও পারি, আবার সাবলাইম টেক্সট থেকেও পারবো। ঠিক আছে, যে কোনোভাবে, বুঝে গেছে? তা আমার এই ফাইল ওপেন আছে, আমি যদি এখানে কিছু একটা লিখি, ধরেন যে এখানে কিছু নাই, না থাকা অবস্থায় আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখেন এইখানে যে আইকনটা আছে, এই আইকন থাকার অর্থ হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে ওইটাতে ওপেন হবে। তাহলে এখানে কিসের আইকন আছে? ক্রোমের। আচ্ছা, তাহলে এখানে ডাবল ক্লিক করলে কোথায় ওপেন হবে? গুগল ক্রোমে ওপেন হবে। তাহলে আমি যদি এখানে এটা প্রপার্টিজ করে এটাকে চেঞ্জ করে দিই ফায়ারফক্স, তাহলে ফায়ারফক্স ওপেন হবে। আমি চাই যে গুগল ক্রোম ওপেন হোক, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলাম, গুগল ক্রোম ওপেন হবে। তাহলে এখানে ভিতরে কিছু নাই, কোড নাই আমার। ঠিক আছে, তাহলে কোড লিখতে হবে। তো আমি এই সাবলাইম টেক্সটে লিখবো কোড, আর ক্রোমে দেখবো আউটপুট। ঠিক আছে, তো এইখানে আমি যদি কিছু একটা লিখি, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, অবশ্যই সেভ করতে হবে, Ctrl+S দিয়ে কী করতে হবে? সেভ করতে। সেভ হয়েছে কি হয় না এটা বোঝার জন্য এই যে এখানে একটা বুলেট আছে না, এই যে বুলেট, যতক্ষণ পর্যন্ত এই বুলেটটা থাকবে বুঝতে হবে যে সেভ হয় নাই। যখন আমি Ctrl+S দিব বুলেট চলে যাবে। ঠিক আছে, তার মানে সেভ হয়েছে। সেভ হওয়া অবস্থায় আমি যদি এখানে আসে রিলোড দিই, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে আমার। ঠিক আছে, তো এখন আমাকে HTML এর, যেহেতু আমরা এখানে HTML লিখবো, HTML কোড লিখবো, তার মানে HTML কোডের কিছু মানে স্ট্যান্ডার্ড আমাদেরকে ফলো করতে হবে। কীভাবে লিখতে হয়, নিয়মকানুনগুলো ফলো করতে হবে। সেজন্য আমি কী করব, প্রথমে লেখার জন্য আমাকে যেহেতু এটা একটা ডকুমেন্ট টাইপ HTML, সেজন্য আমাকে এখানে এই প্রথমটা বড় হাতের দিতে হবে আর কি। ডক টাইপ, তারপরে HTML। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। লেখার পর এখন আমরা শুরু করব ট্যাগ, HTML ট্যাগ দিয়ে শুরু করব। HTML, আবার এটাকে ক্লোজ করতে হবে। তো প্রত্যেকটা মানে আমাদেরকে HTML শেখার জন্য আমাদেরকে ট্যাগ আর অ্যাট্রিবিউট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ট্যাগ কী আর অ্যাট্রিবিউট কী, ঠিক আছে? তো ট্যাগ হচ্ছে যে আমাদের কোনো একটা লেখা অথবা ইমেজকে আমরা ওয়েবসাইটে শো করাতে চাই। ঠিক আছে, তো সেটা কীভাবে মানে এটা শো করানোর বিভিন্নভাবে যেটা শো করাবো ওই ট্যাগের মাধ্যমে আমরা শো করাবো আর কি।
ঠিক আছে, একটা ইমেজকে আমরা ট্যাগের মাধ্যমে শো করাবো, একটা লেখাকে আমরা ট্যাগের মাধ্যমে শো করাবো। ঠিক আছে, এই তো ট্যাগগুলো লেখার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা ট্যাগের এইভাবে হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তা ক্লোজিং ট্যাগের শুধু পার্থক্য এতটুকু, এখানে একটা স্ল্যাশ হবে। এই তো এটা মনে রাখতে হবে, যেই ট্যাগের ভিতরে আমাদের কোনো লেখা থাকবে, লেখা শুধুমাত্র লেখা, ওই ট্যাগের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ আছে, মানে ওই ট্যাগের ওপেনিং আছে, ক্লোজিং আছে। আর যেই ট্যাগের ভিতরে কোনো লেখা থাকবে না, ওটার ওপেনিং ক্লোজিং নাই, ওটাকে সিঙ্গেল ট্যাগ বলে। ঠিক আছে, তো সিঙ্গেল ট্যাগ একটু পরে আমরা আসতেছি, যেমন হচ্ছে বিআর ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, এইচআর হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, এগুলো আমি আসবো। এটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল রুল, মানে একটা একটা লাইন হবে আর কি, হরিজন্টালি একটা বর্ডার চলে আসবে নিচে। হ্যাঁ, তো এইভাবে আমাদের ট্যাগগুলো লেখার সিস্টেম, তাহলে এইভাবে হচ্ছে ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং। তা HTML এর ভিতরে তারপরে আমাদের একটা ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার অর্থ হচ্ছে যে এইটার ভিতরে এটা, ঠিক আছে, প্যারেন্ট বোঝানোর জন্য। তো আমি যদি তাহলে এখানে লিখি HTML এর পরে আমাদেরকে লিখতে হবে হেড। ঠিক আছে, হেডের পরে হ্যাঁ হেড, হ্যাঁ এটা হেডলাইন। তারপর হচ্ছে লিখতে হবে আমাদের বডি। ঠিক আছে, তার মানে এটার ভিতরে কিছু হবে 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 বিধায় এইটা ক্লোজিং আছে। ঠিক আছে, তারপর হেডের ভিতরে আমাদের লিখতে হয় টাইটেল। টাইটেল, এই টাইটেলের পরে আরও অনেক কিছু লিখতে হয়, মেটা ট্যাগ আছে। ঠিক আছে, ওগুলো আমরা পরে লিখব। আর যত কোড আছে আমাদের ট্যাগ সব বডির ভিতরে লিখতে হবে। বুঝে গেছে? তো এটাকে সুন্দর করার জন্য আমরা এইভাবে একটু সাজাই নিই। এই এখন আমি একটু আগে যেই কথাটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ওইটা যদি আমি এইখানে লিখি, এই টাইটেলের মধ্যে লিখি, আর যদি সেভ করি, অবশ্যই সেভ করতে হবে। সেভ না করে যদি এখানে আসে রিলোড দেন তাহলে কিন্তু কাজ করবে না। সেভ করলাম, হ্যালো ওয়ার্ল্ড কথাটা কোথায় গেছে? এইখানে ট্যাবের মধ্যে চলে গেছে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে এই টাইটেলের মধ্যে কোনো কিছু লিখলে সেটা এখানে যায়। ঠিক আছে, তাহলে এইখানে বডির মধ্যে এখানে আনার জন্য আমাকে লিখতে হবে সব কিছু এখানে বডির মধ্যে। তো বডির মধ্যে আমি একটা নতুন একটা ট্যাগ আমরা শিখি H1। না, এটা হচ্ছে হেডিং। হেডিং দেওয়ার জন্য আমাদেরকে এইচের ট্যাগগুলো ইউজ করতে হয়, হেডিং ট্যাগগুলো ইউজ করতে হয়। ঠিক আছে, যেমন একটা প্যারাগ্রাফ থাকে, ওই প্যারাগ্রাফের হেডিংটা আমি H1-এ দিতে চাই না H2-তে দিতে চাই। ঠিক আছে, হেডিং বোঝানোর জন্য আমাকে ওই হেডিং ট্যাগগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখে সেভ করে আমি যদি এখানে রিলোড দিই, তাহলে লেখাটা বড় হয়ে একটু ডিপ হয়ে তারপর এখানে শো করাচ্ছে, তাই না? না, এটা বোল্ড করা হচ্ছে, তবে H1-এর কাজ হচ্ছে এটা। ঠিক আছে, যে H1 ট্যাগটা ইউজ করলে আমাদেরকে এরকম একটা আউটপুট দিবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে যত ট্যাগ আছে আমরা সব কিছু বডির মধ্যে লিখব। এখন এইরকমভাবে অনেকগুলো ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমাদেরকে একটা 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 করে শেষ করতে হবে। ঠিক আছে, তো এই ট্যাগগুলো কোথায় পাবো? একটা লিস্ট আছে, আমি এটা তৈরি করে রাখছি। এখানে চলে যাবেন এই অ্যাড্রেসে, আসাদ HTML ট্যাগ লিস্ট, সরি HTML হাইফেন ট্যাগ হাইফেন লিস্ট ডট netlify.com। এই এই ওয়েবসাইটটাতে গেলে এখানে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে বেসিক HTML, বেসিক HTML-এর জন্য এই ট্যাগগুলো আমাদেরকে জানা দরকার। ঠিক আছে, যেমন এইখানে ডক টাইপ আছে, HTML ডক টাইপ শিখছি, HTML-ও শিখছি, হেড ওটাও শিখছি, টাইটেল শিখছি, বডি শিখছি, H1-টা শুধু শিখছি আর বাকিগুলো শিখি নাই। আচ্ছা, তারপর হচ্ছে পিটা শিখি নাই। তা পিটা আমরা একটু ট্রাই করে দেখি। পিটা কি? মনে করেন যে আমি একটা প্যারাগ্রাফ লিখব। আচ্ছা, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। মনে করেন যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, প্রথম আলোতে। হ্যাঁ, প্রথম আলো। আচ্ছা, এইটা ধরেন যে এই নিউজটা, তো এইটা হচ্ছে যে কোনো একটা হেডিংয়ের মাধ্যমে আসছে।
ঠিক আছে, একটা লেখা, এই যে লেখাগুলো, এই লেখার একটা হেডিং হচ্ছে এটা। তা আমাকে ঠিক করতে হবে যে আমি এটা কোন হেডিংয়ের মধ্যে রাখবো। আমি কি H1 এর মধ্যে রাখবো নাকি H2 এর মধ্যে রাখবো, ঠিক আছে, এটা কি H1 আছে? এটা দেখতে হবে। এটা দেখার জন্য আপনারা কী করবেন, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কী করছে, হ্যাঁ। তো এরা কী করছে এটা বোঝার জন্য রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলে এটা বোঝা যাবে এটা কার মধ্যে রাখছে। এই যে H1 এর মধ্যে রাখছে, দেখতে পাচ্ছেন। তা আমরাও H1 এর মধ্যে রাখি। এই লাইনটা আমি কপি করলাম, কপি করে আমাদের এডিটরে গিয়ে আমি এই হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে এটা বসাই দিলাম, ঠিক আছে। এটা এইভাবে আসুক, সমস্যা নেই, লেখা ঠিক আসবে। হ্যাঁ, এটা এডিটরের সমস্যা, এডিটরে একটু কোথাও ঠিকঠাক করতে হবে আর কি। যাই হোক, তো এইখানে হেডিংটা না হয় আসলো, এখন লেখাগুলো তো কোনো না কোনোভাবে আসতে হবে। এই যেমন এইটা একটা প্যারা, এটা একটা প্যারা, এই প্যারাগুলোকে আনতে গেলে আমাদেরকে পি ট্যাগটা ইউজ করতে হবে। হ্যাঁ, পি ট্যাগ, প্যারাগ্রাফ ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি এই লাইনটা যদি কপি করি, কপি করে এখানে পি ওপেন ক্লোজ, ঠিক আছে, এর মাঝখানে আমি ওই লেখাটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আরও আরেকটা আছে, এইটা দিই। আমরা দুইটা প্যারা নিয়েই দেখি। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, আমি যদি পি লিখে ট্যাব দিই অটোমেটিক কিন্তু ওপেন ক্লোজ হয়ে যাচ্ছে। ট্যাব দিতে হবে? হ্যাঁ, ট্যাব দিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করি, পি দিয়ে, মানে পি ট্যাগটা লিখতে যাচ্ছি, তাহলে শুধুমাত্র পি দিয়ে যদি এখানে ট্যাব দেন তাহলে ওপেন ক্লোজ চলে আসবে একবারই। আমাকে আর কষ্ট করে লেস দেন পি এভাবে করে লিখতে হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে এই এডিটরের একটা শর্টকাট, ঠিক আছে। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। অবশ্যই কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করে আমাদের এই পেজ যেটা আমরা বানাইলাম একটু আগে, জাস্ট এখানে রিলোড দিলে আমাদের এই চলে আসছে, ঠিক আছে। এই তাহলে বোঝা গেছে যে আমাদের এই পি ট্যাগের কাজ কি। পি ট্যাগের কাজ হচ্ছে যে একটা প্যারাগ্রাফ তৈরি করা, একটা প্যারা তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, তো তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বিয়ার ট্যাগ। বিয়ার ট্যাগ, এখন বিয়ার ট্যাগের কাজ কি, একটা ব্রেক তৈরি করা। কীরকম ব্রেক, আমি যদি নর্মালি একটা লাইন এখানে লিখতে চাই যে দিস ইজ এ টেক্সট, আবার আমি নিচে আরেকটা লাইন লিখলাম যে দিস ইজ অ্যানাদার টেক্সট। তো আমি তো এডিটরে এই লাইনটার পরে এটা লিখছি, বাট আমি যদি ব্রাউজারে আসি, পাশাপাশি না। হ্যাঁ, আমি চাচ্ছি যে এটা ব্রেক দিয়ে, মানে এইটা এইখানে বুঝাইলে হবে না, এটাকে ব্রাউজারকে বুঝাইতে হবে যে এটার পর একটা ব্রেক আছে, ঠিক আছে। তা ব্রাউজারকে বোঝানোর জন্য আমাদেরকে এই যে ট্যাগ ইউজ করতে হবে, ব্রেক ট্যাগ। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, না, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো আমি তখন কি বলছিলাম যে যেই ট্যাগের মাঝখানে কিছু না কিছু লিখতে হয় ওগুলার ওপেনিং থাকে, ক্লোজিং থাকে। আর যেই ট্যাগের মাঝখানে কোনো কিছু লেখার দরকার নেই, যেমন এই ট্যাগের মাঝখানে কোনো কিছু লেখার দরকার আছে নাই, এটা জাস্ট একটা ব্রেক তৈরি করবে, এই জন্য এগুলোকে সিঙ্গেল ট্যাগ বলে। হ্যাঁ, তো আমি এটাকে সেভ করলাম, সেভ করে আসে এখানে রিলোড দিলাম, তো আমার নিচে নেমে গেছে, ওটা ব্রেক তৈরি করছে। হ্যাঁ, এইটা, এটা মাঝখানে, হ্যাঁ এটা বড় বড় হয়ে যাবে। এটা আমি কাট করে H1 দিয়ে ট্যাপ দিয়ে এর মধ্যে ঢুকে দিলাম, এটা বড় হয়ে গেল, ঠিক আছে। আবার তখন এই বিয়ারটা না দিলেও চলবে। দেখেন কি মনে হচ্ছে, এটা কি পাশাপাশি থাকবে, বলেন দেখি। আলাদা ট্যাগে ঢুকে গেছে, বলেন দেখি এটা কি পাশাপাশি আসবে না নিচে নামে আসবে, রিলোড দিলে নিচেই থাকবে, নিচেই থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আমি যেগুলো ইনলাইন এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট এগুলো শেখাবো। হ্যাঁ, যে ব্লক লেভেল এলিমেন্টগুলোর কাজ কি, এরা হচ্ছে স্ক্রিনে পুরো জায়গা দখল করে থাকে। আর ইনলাইন এলিমেন্টটা হচ্ছে যে যতটুকু লেখা ততটুকু জায়গা দখল করে থাকবে। যেমন আমি যদি এখানে একটা অন্য ট্যাগ ইউজ করি, স্মল, স্মল দিয়ে লেখাটা ছোটো হবে আর কি। কিংবা আমি যদি এখানে বি ট্যাগটা ইউজ করি, বি ট্যাগ বোল্ড করে না, একটা লেখাকে কী করে বোল্ড করে দেখে। এখন বলেন দেখি, আমি যদি এখানে রিলোড দিই, এই লেখাটা কি পাশাপাশি থাকবে নাকি নিচে নেমে আসবে? পাশাপাশি থাকবে। এইটা হচ্ছে ওই যে বললাম যে কিছু কিছু ট্যাগ আছে ব্লক লেভেল, কিছু কিছু আছে ইনলাইন। তো যেগুলো আছে ব্লক লেভেল সেগুলো স্ক্রিনের, হ্যাঁ সেটা স্ক্রিনে পুরো জায়গা দখল করে থাকবে। আর যেগুলো ইনলাইন এলিমেন্ট ওগুলো আছে যতটুকু টেক্সট ততটুকু জায়গা দখল করে থাকবে। এ দেখতে পাচ্ছে যে এইখান থেকে শেষ হয়ে গেছে,
তার মানে জায়গা শেষ, এই পর্যন্ত শেষ। এ তখন এই পাশে যা বসে গেছে, ঠিক আছে। আবার আমি যখন এখানে H1 ইউজ করতেছি, ওর কাজই তো হচ্ছে স্ক্রিনে পুরো জায়গা দখল করে থাকা। তো ও দেখতেছে যে এখানে আর কোনো ফাঁকা জায়গা নাই, ও এখানে যদি বসে তাহলে তো স্ক্রিনের পুরো জায়গা দখল করতে পারতেছে না, তখন সে নিচে নামিয়ে আসে পুরো জায়গা দখল করতেছে, বুঝা গেছে। তো এই ট্যাগগুলো আমাদেরকে, মানে আমি পরবর্তীতে আবার বলবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি এইখানে এইচআরও হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এই এইচআরের কাজ কি আসলে দেখেন, এইচআরের কাজ হচ্ছে একটা লাইন তৈরি করা, ঠিক আছে। তো আমি আপনার একটা জিনিস দেখাই। আন্ডারলাইন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে একটা ডামি টেক্সট নিতে, হ্যাঁ, যে মনে করেন যে কোথা থেকে কপি করে, মনে করেন যে আমি একটা প্র্যাকটিস পারপাসে আমি একটা টেক্সট আনতে যাচ্ছি, এখানে টেক্সট দিয়ে আমি টেস্ট করতে চাইছি যে কী হচ্ছে এখানে। তো আপনাকে তো কোথাও না কোথাও থেকে কপি করে আনতে হবে, ঠিক আছে। আমি যেমন প্রথম আলোতে গিয়ে লেখাটা কপি করলাম, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন যে আমার না, আমি এইখানে ব্রাউজার এডিটরেই আমার এমন একটা সিস্টেম যেন থাকে যাতে যাতে করে আমি একটা টেক্সট নিয়ে আমি টেস্ট করে দেখতে পারি। তাহলে আপনারা লরেম ইপসাম আছে না, লরেম ইপসামের টেক্সটগুলো ইউজ করবেন। জাস্ট এখানে লিখবেন লরেম, এখানে ট্যাপ দিলেই অটোমেটিক এরা কিছু টেক্সট দিয়ে দিবে, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে প্র্যাকটিস পারপাস, ঠিক আছে, ডামি টেক্সট বলে এগুলোকে। তো আমি মনে করেন যে এই বি ট্যাগের মধ্যে লরেম লিখলাম, আমি যাচ্ছি যে লরেমের 20টা টেক্সট নিতে, 20। তো আমি এখানে 20 লিখে আমি যদি এখানে ট্যাপ দিই, সরি, এইটা সাবলাইমে কাজ করতেছে না কেন জানি। আচ্ছা দাঁড়ান, লরেম 10, এটা সাবলামে কাজ করতেছে না, বাট ব্র্যাকেটসে কাজ করে, তাহলে এটা দেখতে হবে। হ্যাঁ, না ব্র্যাকেটসে আপনি লরেম লিখে 20 দিলে লরেম থেকে 20টা ওয়ার্ড সে বসাই দিবে, 10 লিখলে 10টা ওয়ার্ড সে বসাই দিবে। হ্যাঁ, তো কেন যে কাজ করতেছে না এখানে, তো যাই হোক, আমরা পুরোটাই নেই লরেম, পুরোটাই নিলাম যা আছে। আমি আরেকটা নেই, বিটেক লরেম। এখন আমি চাচ্ছি যে এই দুটা লেখা আছে না, দুটা লেখা, আচ্ছা একটাকে ইতালিক করে দিই, মানে একটু বাঁকা হবে আর কি, এই, তাহলে এতটুকু বাঁকা হয়েছে আর এতটুকু বোল্ড হয়েছে। তাই ট্যাগ দুটো আমরা আবার শিখবো, সমস্যা নেই। এটাকে আমরা দুইটা, এখানে তো দুইটা ওয়ার্ড আছে কিন্তু নিচে নামলো না কেন? আমি যদি এখানে একটা এইচআর ট্যাগ দিই, এইচআর, তাহলে নিচে নামবে না। হ্যাঁ এইচআরটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, তাহলে দুইটার মাঝখানে একটা লাইন তৈরি করবে সে, বুঝে গেছে। তো এইচআরের কাজই হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে একটা লাইন তৈরি করা, ঠিক আছে, হরিজন্টাল রুল। এইচআরের পুনরূপ হচ্ছে কি হরিজন্টাল রুল, এই। তারপরে আমরা চলে আসি পরেরটাতে, এই যে এটা হচ্ছে কমেন্ট। কমেন্ট করা আমাদেরকে শিখতে হবে HTML-এ, কীভাবে কমেন্ট করতে হয়। কমেন্টের কাজ কি, কমেন্টের কাজ হচ্ছে মনে করেন যে আমি এগুলো সব কাটে দিলাম, হ্যাঁ সব কাটে দিলাম। মনে করেন যে আপনার একটা ওয়েবসাইটে অনেকগুলো সেকশন আছে। মনে করেন যে প্রথম যে সেকশনটা, মনে করেন যে আমি এখানে দিলাম যে এটা হচ্ছে একটা নেভিগেশন মেনু, নেভিগেশন বারে মনে করেন যে এখানে নেভিগেশন বারে মেনু টেনু অনেকগুলো আছে, ঠিক আছে, মেনু আছে আর কি। তো আমি ওই মেনুটা বোঝানোর জন্য এখানে একটা পি ইউজ করি, পি এর মধ্যে আমি লরেম নিলাম। তো আমার এই সেকশনের মধ্যে ধরেন একটা ডিভ নিয়ে করি। ডিবির কাজ কি? ডিভের কাজ হচ্ছে যে বিভিন্ন সেকশনকে আলাদাভাবে মানে করা আর কি, ডিফাইন করা। এটা শেখাবো আমি আবার, সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য আর কি দিছি। হ্যাঁ, এগুলো আবার বিস্তারিত আলোচনা হবে, সমস্যা নেই। তো এইটা হচ্ছে নেভিগেশন বার। তারপরে মনে করেন যে স্লাইডার, মনে করেন যে H2 আবার দেই, স্লাইডার সেকশন, লরেম। তো আমি এটাকে কপি করি,
কপি অথবা আপনি এই যে মনে করেন যে এখানে কপি করে আবার কি করতে হবে, নিচে আমি যদি একই পেস্ট করে দিলাম, হইল না? কিন্তু আপনি একটা সহজে করতে পারেন, সেটা ডুপ্লিকেট। এতটুকু ধরে জাস্ট কন্ট্রোল শিফট, সরি এখানে কি আসতেছে, আমাকে কপি করে পেস্ট করতে হবে। তো এটা কপি করলাম আর নিচে আসে পেস্ট করলাম। এটা অন্য একটা স্লাইড সেকশন, এটা মনে করেন যে গ্যালারি সেকশন। তারপর এটা মনে করেন যে ফুটার সেকশন। তো এখানে কি হচ্ছে এগুলো বোঝার দরকার নেই, জাস্ট কমেন্টটা কাজটা কি এটা বুঝলেই হবে, ঠিক আছে? কারণ এগুলো আমি পরে আবার বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। তো আমি যদি এখানে আসে রিলোড দেই, দেখেন এটা নেভিগেশন বার, এটা স্লাইডার সেকশন, এটা গ্যালারি সেকশন, এটা হচ্ছে ফুটার সেকশন, ঠিক আছে? তো এরকম সেকশন ওগুলো তো ক্লিয়ার করে দিয়েছি। এখন কথা হচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে যে এটা কোন সেকশন, ঠিক আছে? কিন্তু মনে করেন যে এই কোডটা, কমেন্টের কাজ হচ্ছে যে পরবর্তীতে এই কোডটা অন্য কোনো ডেভেলপার যদি এডিট করতে যায়, তো সে যেন কোডটা দেখে বুঝতে পারে যে এই অংশটাতে এই কাজটা করা হয়েছে, ওই অংশটাতে ওই কাজটা করা হয়েছে, ঠিক আছে? যে কোন অংশে কোন কাজ করা হয়েছে এটা বোঝার জন্য আমাদেরকে কমেন্ট ইউজ করতে হবে। তা আমি কি করলাম, আমি এখানে এই কমেন্ট করার সিস্টেমটা হচ্ছে দেখেন, সেকেন্ড ব্যাগ একটা লেস দেন দিতে হবে আর একটা এক্সক্লামেশন সাইন দিতে হবে, তারপর এখানে এই হয়ে গেল 4টা। হ্যাঁ, আর এইখানে আমাকে লিখে দিতে হবে যে দিস ইজ, কিংবা আমি এখানে লিখে দিলাম যে নেভিগেশন সেকশন, এটা নেভিগেশন সেকশন স্টার্ট। আপনি এখানে লিখে দিতে পারেন যে স্টার্ট, যে নেভিগেশন সেকশনটা কোথায়, এখানে স্টার্ট হয়েছে আর এইখানে গিয়ে এন্ড হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে আবার হ্যাঁ, স্লাইডার সেকশনটা এখানে স্টার্ট হয়েছে আর যেখানে শেষ হয়েছে ওখানে এন্ড, বোঝা গেছে? আচ্ছা, কী হলো? তো এখানে যে যে কমেন্টগুলো দেখা যাচ্ছে, তো এইভাবে করে কমেন্ট করতে হয়। এখন এই কমেন্ট করার সুবিধাটা কি? কমেন্ট করার সুবিধা হচ্ছে যে অন্য কোনো ডেভেলপার, আমি তো বললাম একটু আগে যে অন্য কোনো ডেভেলপার আসে যদি কোডটা দেখে, তো সে বুঝতে পারবে, যে খুব সহজে বুঝতে পারবে যে এই অংশটা এখানে করা হয়েছে, কিংবা এখানে এই কোড দেখে বুঝতে পারবে যে এটা আসলে কিসের কাজ করছে। তো এই কমেন্ট বলেন দেখি এখানে দেখা যাবে, আমি যে লিখলাম ওগুলা যাবে না। কমেন্ট শুধুমাত্র, হ্যাঁ, এখন আমরা যদি দেখতে চাই তাহলে এটার রাইট ক্লিক করে যে ভিউ পেজ সোর্স, এটা যদি করি তাহলে এই কমেন্টগুলো আমরা দেখতে পাবো, যে এটা হচ্ছে নেভিগেশন সেকশন, এটা হচ্ছে স্লাইডার সেকশন, এটা হচ্ছে গ্যালারি সেকশন, ঠিক আছে? এভাবে করে তাহলে এইটার সুবিধাটা বোঝা গেছে। কমেন্ট করার সুবিধা আছে। কিংবা এমনও হতে পারে যে এখানে হাজার হাজার লাইন, মনে করেন যে আপনি 1 মাস আগে কোড করছেন, এখন আপনার 1 মাস পরে যদি আপনি এই কোডটা দেখেন, আপনি ধরুন বুঝতে পারতেছেন না, আপনি নিজেই করছেন কোড কিন্তু বুঝতে পারতেছেন না যে আমি কোথায় কী করছি, তো আপনি যদি এখানে কমেন্ট করে রাখেন যে এটা আমি এভাবে করছি, মানে এই সেকশনটা আছে এটা, তাহলে আপনি নিজের কোড নিজেই দেখে মনে পড়ে যাবে যে ও আচ্ছা আমি এখানে এই কাজটা করছিলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে কমেন্টের সুবিধা আর কি। তারপরটাতে চলে যাই আমরা। এখানে তাহলে বেসিক HTML এর কাজটা আমাদের শেষ, বুঝা গেছে? এরপরে আমাদের এখানে ফরম্যাটিংয়ের কিছু ট্যাগ আছে, এগুলো শিখতে হবে। তো ফরম্যাটিংয়ের মধ্যে কয়েকটা বাছে আমি দেখাই, এগুলো সব লাগবে না। তার মধ্যে একটা দেখেন যে এবিবিআরটা হচ্ছে এখানে ক্লিক করবেন, দেখেন আমি তো বলে দিছি এখানে ক্লিক করলে ওপেন হবে এখানে পেজ। তো এটা কাজ হচ্ছে যে এই একটা ওয়ার্ডের আপনি যদি সংক্ষেপ ইউজ করেন, আপনি চাচ্ছেন যে কেউ, আমি ইউজ করলাম সংক্ষেপ, বাট কেউ যদি এখানে কার্সরটা নিয়ে যায় তাহলে সেটার ফুল ইয়েটা দেখতে পাবে। তো এখানে হু লেখা আছে না,
আমি যদি এখানে কাজরটা নিয়ে যাই তাহলে এখানে কি আসছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখানে এগুলা কাটে দিই, হ্যাঁ এগুলো তো আর লাগতেছে না। তো মনে করেন আমি এখানে লিখলাম যে পি এর মধ্যেই লিখি যে দ্য আর এস ইজ এ কিংবা ওই ওদেরটাই লিখি, ঠিক আছে। এখানে কি আছে, সেন্টেন্সটা কি লিখছে, ওয়ার্ল্ডস হেলথ অর্গানাইজেশন। হুম হু ইজ ওয়াজ ফাউন্ডেড ইন, যেমনটা দিয়ে দিই 1991। তো এখন এইখানে সেভ করে আমি যদি এটা রিলোড দিই, এখানে নিয়ে গেলে কোনো কিছু আসতেছে না। এটা আসবে কীভাবে, এটা আসবে হচ্ছে যে এখানে আমি এবিবিআরটা ইউজ করব, এই যেটা আছে না, এই ট্যাগটার মানে এই লেখাটাকে এবিবিআর ট্যাগের ভিতরে ঢুকাই দিতে হবে। তাহলে এবিবিআর এর মধ্যে দিয়ে দিলাম। এখন ওইটার কি হবে, ওটা লিখতে হবে টাইটেলে, মানে কি লেখা আসবে ওইটা টাইটেলে লিখতে হবে যে ওয়ার্ল্ড হেলথ। এটা কিভাবে আসলো টাইটেলের নিচে যে ইকুয়াল চিহ্নটা? ও আচ্ছা আচ্ছা, এটা তো দেখায়নি না। তো আমরা ট্যাগ সম্পর্কে জানছি, তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ট্যাগের ভিতরে, ওপেনিং ট্যাগের ভিতরে কিন্তু ক্লোজিং ট্যাগের ভিতরে না, ওপেনিং ট্যাগের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, ঠিক আছে, তাহলে এটাকে আমাকে এটাকে অ্যাট্রিবিউট বলে আর কি, অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটগুলো লেখার সিস্টেম হচ্ছে, ধরেন এই টাইটেল একটা অ্যাট্রিবিউট, তো লেখার সিস্টেম হচ্ছে যে এখানে একটা স্পেস দিতে হবে, দিয়ে তারপর এই অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে, লিখে একটা ইকুয়াল দিতে হবে, দিয়ে ডাবল কোট দিতে হবে, দিয়ে ওই অ্যাট্রিবিউটটার মানে আপনি কি হিসাবে মানে ওই অ্যাট্রিবিউটের যে কাজটা, ওই কাজটা এখানে দিতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, আর এই ডাবল কোটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর ডাবল কোটের ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো ভ্যালুটা কী হবে, ভ্যালুটা হচ্ছে ওইটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেভ করলাম, আচ্ছা রিলোড দিলাম, দিয়ে নিয়ে গেলাম, এই যে এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আসছে, বুঝা গেছে। তো অ্যাট্রিবিউট, অনেক অ্যাট্রিবিউট আছে, আমি আরেকটা অ্যাট্রিবিউট দেখাই, পরবর্তীতে আরও এগুলো আলোচনা করব, জাস্ট দেখাই একটা। সেটা হচ্ছে যে আমি এইটার কালারটা লাল করে দিতে যাচ্ছি। আমি এখানে লিখলাম যে স্টাইল ইকুয়াল ডাবল কোট। তাহলে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম হচ্ছে এটা, আগে অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে, এটা ইকুয়াল দিতে হবে, আর ডাবল কোট দিতে হবে, আর মাঝখানে হয় ভ্যালুটা, ঠিক আছে। স্টাইল আমি দিলাম কালার কলন দিয়ে রেড। এটা একটা সিএসএস এর কোড, যখন আমি সিএসএস শেখাবো তখন এটা আবার বলবো। আপাতত দেখে যান যে আসলে অ্যাট্রিবিউটটা কীভাবে লিখতে হয়। এই লাল হয়ে গেছে না, লাল হয়ে গেছে। এইরকম আমি যদি এটার ফন্ট সাইজ এখান থেকে বাড়াইতে পারবো, এই জন্য ফন্ট সাইজ সিএসএস এর কাজ এটা, এগুলো আবার পরে জানতে পারবেন। আমি 30 পিক্সেল দিলাম, পিক্সেল লেখাটা লিখতে হবে। হ্যাঁ পিক্সেল লেখাটাও লিখতে হবে। এই যে বড় হয়ে গেছে না, হ্যাঁ। এরকম। তাহলে অ্যাট্রিবিউটের অনেক কাজ আছে, ঠিক আছে। অ্যাট্রিবিউটগুলো আমাদেরকে আস্তে আস্তে একটা একটা করে এভাবে করে আয়ত্ত নিয়ে আসতে হবে। তার মধ্যে টাইটেল একটা অ্যাট্রিবিউট, স্টাইল একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই তা তারপরে আসি, তারপরে মনে করেন যে অ্যাড্রেস। তো অ্যাড্রেসে এগুলো আপনার কিছু কিছু জিনিস নিজেই করবেন, হ্যাঁ। যেমন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে কোনো কিছু লেখা তাহলে একটু ইতালিক হয়ে থাকবে আর কি, ইতালিক মানে একটু বাঁকা হয়ে যাবে, এই দেখেন। তাহলে অ্যাড্রেসটা একটা কখন ইউজ করবেন, কোনো কিছু অ্যাড্রেস বুঝাইতে যায়। আচ্ছা এই তাহলে এই যে ওপেনিং ক্লোজিং আর এই যে মাঝখানে যে অ্যাড্রেসটা দেবেন সেটা, ইটালিক যে করছে এটা ইটালিকের ট্যাগটা কই? না ইতালিক মানে অটোমেটিক হয়ে যাবে, এই অ্যাড্রেসটা ইউজ করার কারণেই করলে ইটালিক হয়ে যাবে। ইতালিক হয়ে যাবে, বুঝা গেছে। হ্যাঁ। তাহলে কোনো কিছু ঠিকানা বুঝাইতে গেলে এটা একটা অবশ্যই আমরা ইউজ করব। তারপরে এই কোডটা এটা লাগবে না, ডেল লাগবে না,
মানে এগুলো আমাদের মানে যখন আমরা ডিজাইন করতে যাব এগুলো খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু আপনারা বাসায় এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এমফেসাইজ একটা লাগবে, এইটা আর এই যে আই। এটা কেন দেখাচ্ছে? এটা আমি সেদিনও দেখলাম না এটা দেখাচ্ছে। এখানে মনে হয় অ্যাড ব্লকার আছে মনে হয় এখানে সম্ভবত। আচ্ছা যাই হোক, দেখেন এইটা এক দুটো দেখাই, এমফেসাইজ আর আইটা একটা এখানে দেখাই। ইএম এটার নাম কি? এমফেসাইজ, এমফেসাইজ। হ্যাঁ, এমফেসাইজ মানে হচ্ছে একটু জোর দিয়ে বলা কিংবা একটু জোর দেওয়া, লরেম। তো আমি সেভ করি, লেখাটা বাঁকা হয়ে গেছে না? হ্যাঁ। তো এইটার কাজ আর আই এর কাজ একই। আমি একটা ব্রেক দিই। ওটার বদলে আইটাও করতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, একই না? হ্যাঁ। একই। তবে এইটা এইচটিএমএল এর আগের ভার্সনগুলোতে আইডি ইউজ করা হতো, এখন আর এইচটিএমএল আপডেট ভার্সনগুলোতে EM ইএম ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তো আমরা ইএমটা ইউজ করব, এটাই ভালো হবে। যেমন আমি যদি এখানে বোল্ড ট্যাগ ইউজ করি, বি, এই বি এর এটা হচ্ছে আগের ভার্সন, হ্যাঁ। আর নতুন ভার্সনটা হচ্ছে স্ট্রং। বোল্ডের জন্য হ্যাঁ, বোল্ডের জন্য। আমরা ভিও লিখতে পারবো, স্ট্রংও লিখতে পারবো, দুইটারই একই কাজ, বাট ওইটা আগের ভার্সন, এটা নতুন ভার্সন। বোঝা গেছে? এটা হচ্ছে বি, আর এটা কি স্ট্রং। বোঝার উপায় আছে কোনটা বি কোনটা স্ট্রং? নাই, কিন্তু আমরা এখানে চেষ্টা করবো যে আপডেট ভার্সনটা ইউজ করার জন্য, স্ট্রং। ঠিক আছে, এরকম। ইটালিক একসাথেই করা যাবে না? হ্যাঁ, যাবে। এখানে ভিতরে তাহলে আপনাকে ঢুকাই দিতে হবে, বাইরেও দিতে পারেন, ভিতরেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আই, এই যে বোল্ডও হয়েছে, ইতালিকও হয়েছে। ঠিক আছে, এভাবে করে ইউজ করতে হবে। এখানে বোল্ডটা আগে দেওয়া হয়েছে, ইটালিকটা পরে দেওয়া হয়েছে। ইতালিকটা পরে দেওয়া হয়েছে। ইটালিকটা আগে দিয়ে বোল্ডটা পরে দিয়ে সমস্যা নেই, একই একই হবে। একই আসবে। এটা ভিতরে ঢুকে দিলাম, আর এটা ভিতরে ঢুকে দিলাম, একই। কোনো চেঞ্জ আছে? নাই, একই কথা। আচ্ছা, তারপর দেখি, তারপর হচ্ছে এই যে প্রি ট্যাগটা, এটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ। হ্যাঁ, এটা লাগবে। এটা কীরকম দেখেন, মনে করেন যে আমাদের কিছু কিছু এরকম লেখা থাকতে পারে। মনে করেন যে আমি যদি একটা কবিতা লিখতে চাই, ধরেন কবিতা, যে কোনো একটা আসুক। এই যে মনে করেন যে এই কবিতাটা, হ্যাঁ, এই যে হেলাল হাফিজের এই কবিতাটা, তো এই কবিতাটা আমি যদি এখানে কপি করলাম, কপি করে যদি আমি এখানে দিলাম, আমার এখানে তো ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু এখানে আমার ব্রাউজারে কি ঠিক দেখাবে? এটা তো কবিতা হয় নাই, হয়েছে? হয় নাই, কবিতা থাকে নাই। তখন আমি কি করব? প্রি ট্যাগটা ইউজ করব। প্রি ট্যাগের মধ্যে আমি ঠিক যেভাবে দিব ওভাবেই হবে। ট্যাপ দিয়ে একটু বিউটিফাই করে নিলাম, এই বোঝা গেছে বিষয়টা? তাহলে কবিতা ঠিক যেমন থাকবে, মানে যেমন দিতে চাই ঠিক তেমনই আসবে। আমি যদি এখানে একটা স্পেস দিই, তাহলে সেও স্পেস নেবে। বোঝা গেছে বিষয়টা? এই
আবার যদি এখানে যে আমি ট্যাব দিয়ে এই যে এইটাকে আগে ধরতে হবে, হ্যাঁ, ধরে আমি দেখেন ট্যাব দেওয়ার সিস্টেমটা দেখেন। আমি সিম্পল একটা লেখা মনে করেন যে এই যে এই প্রথম লাইনটাকে আমি সরাতে যাচ্ছি। চারটা স্পেস মানে হচ্ছে একটা ট্যাব। একটা ট্যাব দিলে কয়টা স্পেস হয়? চারটা। হ্যাঁ, একটা ট্যাব দিলাম মানে কি এখানে চারটা স্পেস হয়েছে। তো এটাকে আমাকে এখন ভিতরে ঢুকে দিতে হবে। তো আমি এখানে ব্যাক স্পেস চাপতে পারি অথবা শিফট ট্যাব চাপতে পারি। শিফট মানে ট্যাব চাপলে সরে যাবে, আবার শিফট ট্যাব চাপলে আবার আগের অবস্থা চলে আসবে। ঠিক আছে? একইভাবে আমি যদি এই যে পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমি যদি ট্যাব দেই সরে গেল, কিন্তু এখানে আমার ব্যাক স্পেস কাজ করবে না। ব্যাক স্পেস দিলে তো সে আউট হয়ে যাবে, বুঝা গেছে? তখন আমি আরেকটা ট্যাব দিলাম, আরও সরে গেল। এখন আমার আগের অবস্থা নিয়ে যাওয়ার সিস্টেম কি? ওই শিফট ট্যাব, বুঝা গেছে? এই তো এই কাজটা আমি এখানে করছি। এটাকে আগে ধরছি, ধরে ট্যাব দিছি, সরে আসছে। আবার শিফট ট্যাবে ট্যাব দিছি, আবার আগের অবস্থা চলে আসছে। এখন যদি সেভ করি, সেভ করে এখন তো আর এখানে ট্যাব নাই, তার মানে এইখানেও থাকার কথা না। এই, বুঝা গেছে? হ্যাঁ, মানে আমি এখানে জয়টা ট্যাব দিছি, চারটা স্পেস মানে আটটা স্পেস হয়েছে। তো সেও এখানে আটটা স্পেস নেবে। এই যে আটটা স্পেস নিছে, বুঝা গেছে বিষয়টা? এই, আমার এই লেখাটাকে আমরা বড় করতে পারি না? হ্যাঁ, বড় করতে পারি। এখানে আমি সাইজ দেওয়া যাবে? সাইজ দেওয়া যাবে, এইখানেই দিতে পারেন। স্টাইল একটা অ্যাট্রিবিউট ইউজ করি, স্টাইল। এটার আমি দিলাম ফন্ট সাইজ ফন্ট সাইজ ধরেন 30-40 পিক্সেল দিলাম, অনেক বড় হবে দেখেন। এই যে কত বড় হয়েছে। এটাতে আমরা ট্যাবটা কমাই দিব। হ্যাঁ, ট্যাবটা কমাই দেবো। হ্যাঁ, ট্যাব কমাই দিলে হয়ে যাচ্ছে, কিংবা ফন্ট সাইজ কমাই দিতে পারি। এই, হ্যাঁ। বুঝা গেছে? এই মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা এখন আমি ইতালিকও করতে পারি, বোল্ডও করতে পারি, ঠিক আছে? কিন্তু এটা মনে রাখতে হবে যে হেডিং ট্যাগের ভিতরে, মানে এই ট্যাগের ভিতরে হেডিং ট্যাগ ইউজ করা যাবে না। কাজ করবে কিন্তু এটা মানে স্ট্যান্ডার্ড না। কারণ এটার ভিতরে যে আমি হেডিং ট্যাগ ইউজ করি, তো হেডিং ট্যাগ ইউজ করা হয় কোথায়? যখন একটা প্যারাগ্রাফের একটা হেডলাইন বোঝানোর জন্য হেডিংটা ইউজ করতে হয়। এখন আমি যদি এটাকে বড় করার কাজে যদি হেডিংটা ইউজ করি, তাহলে তো আর মানাইলো না বিষয়টা। কাজ করবে, ট্যাগের কাজ করবে, বাট এটা কোনো নিয়ম না, বুঝা গেছে? আচ্ছা, এটা কেটে দিলাম। আর কোডিং করার সময় এইভাবে করে বিউটিফাই করে না, মানে কোডিংয়ের যেন একটা সৌন্দর্য থাকে, ঠিক আছে? আমি মানে এলোমেলোভাবে কোডিং করলাম, দেখতেও খারাপ লাগবে, ঠিক আছে? আর পরবর্তীতে আমার আবার নতুন করে এডিট করতে গেলেও আবার বুঝতে অসুবিধা হবে যে কোথায় কী করছি না করছি, ঠিক আছে? সেজন্য কোডিং করার সময় সুন্দর করে সাজাই গুছাই করতে হবে। এখন আমি যদি এরকম করে করি, মনে করেন যে এখানে একটা ট্যাগ নিলাম, ট্যাগের মধ্যে এভাবে নিলাম, তারপর আমি এইখানেই কিছু একটা লিখলাম, লিখে আবার এখানে অনেকগুলো ট্যাব দিয়ে আমি এখানে আমার এইচ টু ট্যাগের মধ্যে এখানে সামথিং কিছু একটা লিখলাম, ঠিক আছে? আবার মনে করেন যে আমি আবার এখানে গ্যাপ দিয়ে এখানে মনে করেন যে স্ট্রং ট্যাগ এখানে কিছু একটা লিখলাম। তো এটা তো এলোমেলো লাগতেছে দেখতে, এইভাবে করা যাবে না। হ্যাঁ, ওই উপরেরটা মতো বলবো। হ্যাঁ, কী করতে হবে দেখেন, প্রথম থেকে দেখেন যে এই HTML এর এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তো ওর ভিতরে আরও ট্যাগ আছে। তো ওর ভিতরে ট্যাগগুলো কী হয়েছে? একটা ট্যাব দিয়ে সরে গেছে, হেডও সরে গেছে, বডিও সরে গেছে। তার মানে বডির ভিতরে যে ট্যাগগুলো থাকবে তাকেও একটা ট্যাব দিয়ে আরও সরাই দিতে হবে, ঠিক আছে? তখন আমি কি করলাম, এটাকে ধরলাম, একটা ট্যাব সরাই দিলাম। হ্যাঁ, যাতে করে বোঝা যায় যে বডির ভিতরে এটা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে তো এইখানে কোনো কাজ নাই, তাকে একে নিচে নামাই দেবো, ঠিক আছে? এখানে এত স্পেস দরকার নেই, তার মানে আমাকে কি করতে হবে? এর সাথে মিল রেখে দিয়ে দিলাম, আর এর সাথে মিল রেখে এটাও করলাম। এই তাই এখন কোডটা দেখতে সুন্দর লাগতেছে না? হুম, এইভাবে কোডিংয়ের যে একটা সৌন্দর্য, এটা ধরে রাখতে হবে। এলোমেলোভাবে কোডিং করলে কাজ করবে, বাট দেখতে অসুবিধা হবে, কিংবা অন্য কোনো এডিটর যখন আসবে তখন ওর বিরক্ত লাগবে এগুলো দেখতে, ঠিক আছে? এই, তারপরে আসি
স্মল ট্যাগের কাজ আপনার এগুলো চেক করে দেখবেন, কারণ এখানে তো ক্লিক করলেই চলে আসতেছে, না আসলেও সমস্যা নাই, আপনারা স্মল ট্যাগ ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিয়ে মাঝখানে কিছু একটা দিয়ে দেখবেন যে কেমন আসতেছে। ঠিক আছে, এই এগুলো এইভাবে করে প্র্যাকটিস করতে হবে সবগুলোই। আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট, এই ট্যাগ দুটো ইম্পর্টেন্ট, যদিও মানে অনেক ক্ষেত্রে লাগে না, কিন্তু এটা শিখে রাখেন। দেখেন আমাদের এমন কিছু জিনিস দরকার হতে পারে, মনে করেন যে আমি পানির সংকেত লিখতে যাচ্ছি, তাহলে আমাকে কী করতে হবে, H2O লিখতে হবে না, H2O, এটা পানির সংকেত, মানে দুটো হাইড্রোজেন আর একটা কি অক্সিজেন। তো এইখানে আসে যদি আমি রিলোড দিই, তাহলে এটা কি হয়েছে, হয় নাই, টুটা থাকার কথা কোথায়, টুটা নিচে থাকে। নিচে থাকার কথা, মানে এটা সাফিক্স হিসাবে থাকবে, সাফিক্স এই সাফিক্স টু মানে নিচে কোনা করে নিচে থাকবে। তো ওইটা বোঝার জন্য আমাদেরকে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তাহলে এই টুটাকে আমরা ওই ট্যাগের মধ্যে ঢুকাই দেবো, সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, সরি সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা ঢুকাই দেবো, আর এই স্পেসগুলো কাটে দেবো। এখন দেখেন হয়েছে না, H2O। এখন আমি যদি একটা বীজগণিতের সূত্র ইউজ করতে চাই, মনে করেন যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ারে লিখি, মনে করেন যে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এ প্লাস বি লিখলাম, এখন একটা আমাকে হোল স্কোয়ার দিতে হবে, তাই এখন এই স্কোয়ারটা দিতে গেলে তো আমাকে এখানে টু লিখলেও তার এটা কাজ করবে না। হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হবে। আচ্ছা, এখানে ব্রেকটা ইউজ করি, হ্যাঁ দুটো ব্রেকটা ইউজ করলাম, তাহলে এই টুটাকে আমাকে সুপার স্ক্রিপ্টের মধ্যে ঢুকে দিতে হবে। তাহলে এখানে সুপার স্ক্রিপ্ট, দেখেন আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে সুপ লেখেন, যে কোনো ট্যাগ H1 লেখেন, বি লেখেন, ট্যাব ক্লিক করলে আসবে, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে টু দিলাম, এই যে আসছে না, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্রটা কি, ইকুয়াল এ স্কোয়ার, তাহলে এ দিয়ে একটা স্কোয়ার দিতে হবে। তাহলে এইখানে একটা বিষয় আছে, দেখেন আমি এ লিখছি, সুপ লিখছি, এখন আমি যখন ট্যাবটা দিব কাজ করবে, করবে না, কারণ হচ্ছে যে এ সুপ বলে তো কোনো ট্যাগ নাই, এখানে একটা স্পেস দিতে হবে, তারপর এখানে আসে আমি যদি ট্যাবটা দিই তাহলে কাজ করবে, বুঝে গেছে। তাহলে এখানে এ স্কোয়ার, আবার এই স্পেসটা কেটে দিতে হবে। আরেকটা জিনিস দেখাই, এটা অনেক সূক্ষ্ম একটা বিষয়, এই যে স্কোয়ার কাজ করছে, HTML এ একটা স্পেস কাজ করে, আপনি যদি এখানে অনেকগুলো স্পেস দেন, তার মধ্যে সে কয়টা স্পেস কাউন্ট করবে, একটা, এই একটা স্পেস কাউন্ট করছে, বাকিগুলো করে নাই, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আগের অবস্থাতেই স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, আর এখানে স্পেস কাটা, তো হয়ে গেল, এ প্লাস বি স্কোয়ার সূত্র আছে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এই তাহলে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট বোঝা গেছে। তো ইউ হচ্ছে এখানে একটা আন্ডারলাইন করে দিবে আর কি, দেখি এই যে কি আছে এখানে আন্ডারলাইন আছে না। আচ্ছা, তাহলে কোনো ওয়ার্ডকে ইউ এর ভিতরে ঢুকাই দিলে সেটা আন্ডারলাইন হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখেন ইম্পর্টেন্ট হচ্ছে এবিবিআর অ্যাড্রেস, বি ব্লক কোড মানে এখানে কোড তৈরি করবে ওই পাশে, তারপরে হচ্ছে ইএম আই প্রিটেক স্ট্রং সাবসুপ, ঠিক আছে। এগুলো দেখলে শিখলেই আমাদের মোটামুটি এইখানে ফরম্যাটিংয়ের যেগুলো হয়ে যাবে আর কি, সমস্যা নেই, আর কিছু লাগবে না। এরপরে আমরা এই যে ফর্ম আর ইনপুট, তাহলে ফেসবুকে যখন রেজিস্ট্রেশন অথবা লগ ইন করতে যাই, তখন আমাদের যে ফর্মটা আছে না, বাংলা হয়ে আছে facebook.com, এই যেটা, এই ফর্মটা, এগুলো কীভাবে তৈরি করতে হয় আমরা
এগুলা ইউজ করে করতে পারবো, ঠিক আছে। অথবা রেজিস্ট্রেশন, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে তো দুইটা আছে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, বার্থডে। তো এগুলো আমরা ফর্মটা ইউজ করে করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই ফর্ম আছে, তারপর হচ্ছে যে আই ফ্রেম, ইমেজ ট্যাগ। আচ্ছা, আজকে শুধু ইমেজ ট্যাগটা দেখাই, হ্যাঁ। ঠিক আছে। এই ইমেজ ট্যাগটা, একটার পর একটা। ইমেজ ট্যাগটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটার পর একটাই দেখাই তাহলে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, হুম। নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা বাসায় এই যে বেসিক ট্যাগগুলা, আমি এটা শেষ করছি। মানে এগুলা দেখেন, আমি বলি, একটা ফাইল নেবেন, এই ফাইলের মধ্যে এই ট্যাগগুলো সবগুলো ইউজ করবেন, হুম। ঠিক আছে। সবগুলো যেন থাকে, মানে সবগুলোর কোনো না কোনো একটা কাজ থাকে, হুম। এইগুলা সবগুলো ইউজ করবেন, সবগুলোরে যেন কোনো না কোনো কাজ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে একটা ফাইলের মধ্যেই সবগুলো করবেন, সবগুলো ট্যাগ। ঠিক আছে তাহলে।